এবার আমরা দেখব ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংক হিসাবের প্রকারভেদে প্রথমেই আসছে কি চলতি হিসাব, যে হিসেবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি ততবার কি করা যায়, টাকা জমা রাখা যায়। এটা একটা বিষয়, অর্থাৎ আমি চাইলে ব্যাংকে যতবার খুশি ততবার টাকা জমা রাখতে পারবো এবং প্রয়োজন মতে বা চাহিদা মাত্র যতবার খুশি উত্তোলন করতে পারবো। এই দুইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য চলতি হিসাবে। যতবার খুশি আমি ব্যাংকে টাকা জমা রাখবো, যতবার খুশি ব্যাংক থেকে টাকা তুলে আনবো। তার ফলে কি হচ্ছে, একজন ব্যবসায়ীর জন্য এটা মূলত বেশি সুবিধাজনক। কারণ কি, ব্যবসায়িকদের কি দৈনন্দিন লেনদেন করতে হয়, তার প্রতিদিন কাঁচামাল ক্রয় করা লাগে এবং সেই কাঁচামাল কি আবার বিক্রয় করে দিতে হয়। ফলে কি হচ্ছে, দৈনন্দিন লেনদেন করছে, তার ফলে কি হচ্ছে, চাহিদা মাত্রই তার টাকার প্রয়োজন আছে, আবার তার কি আয়কৃত অর্থ কি জমা দিতে হচ্ছে। তার ফলে কি তার দৈনন্দিন ট্রানজাকশনের বা লেনদেনের প্রয়োজন ঘটছে। তারপরে কি, এই হিসাব সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না, যেহেতু ব্যাংকে কি ব্যাংকে যদি আমানত থাকে তখনই তো ব্যাংক সে টাকা কি ঋণ হিসেবে বা অন্য কাউকে প্রদান করতে পারবে। কিন্তু ব্যাংকের আমানত ও বা টাকাটা যদি ব্যাংক মানে ব্যবহার না করতে পারে, অর্থাৎ যদি গ্রাহক কন্টিনিউয়াস বেসিসে টাকা উঠায় আর নামায়, তাহলে কি ব্যাংকের কাছে কি নির্দিষ্ট পরিমাণে কোনো টাকা থাকবে না। ব্যাংক চাইলে সে টাকাটা অন্য কাউকে ঋণ দিতে পারবে না, কারণ কি সে চলতি গ্রাহক আবার কিছুক্ষণের মধ্যে সে টাকাটা চাইতে পারে। তাই যে ব্যাংক যে তার গৃহীত টাকা যে অন্য কাউকে দিবে সেটা সম্ভব হচ্ছে না। তাই তার জন্য কি বারবার যেহেতু টাকা রাখতে পারছে না, অন্য কাউকে ঋণ প্রদান করতে পারছে না, সেই ঋণ থেকে সে সুদও দিতে পারছে না, সেজন্য কি এই হিসেবের জন্য কোনো সুদ প্রদান করা হয় না। এটাই হচ্ছে এই দুইটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ চলতি হিসেবের ক্ষেত্রে। এবার আমরা দেখব সঞ্চয়ী হিসাব, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। অর্থাৎ টাকা জমা রাখার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু বলেছে কি সপ্তাহে 2 বার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ টাকা উত্তোলনের বিষয়ে একটা রেস্ট্রিকশন আছে, অর্থাৎ আমি চাইলে যতবার খুশি ততবার টাকা তুলতে পারবো না। আমার সপ্তাহে 2 বার বা একটা নির্দিষ্ট, অর্থাৎ মাসে ধরো মাসে 5 বার 6 বার 10 বার এরকম মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা বার দেওয়া থাকে যে এতবার ট্রানজাকশন করতে পারবে, এর চেয়ে বেশি ট্রানজাকশন করা যাবে না। এই নির্দিষ্ট পরিমাণ যে উত্তোলনের সীমা রেখে দিয়েছে, সেজন্য এটাকে কি বলা হচ্ছে সঞ্চয় হিসাব। কারণ কি এখানে সঞ্চয় করার প্রবণতার প্রেক্ষিতে মানুষ ব্যাংকের অ্যাকাউন্টটা বা হিসাবটা খুলে থাকে। এটা কি নির্দিষ্ট আয়ের জনগণের সঞ্চয়ের জন্য হিসাব খোলা হয়। অর্থাৎ এটা কি চাকরিজীবীদের জন্য, যারা চাকরি করেন, যাদের আয় নির্দিষ্ট, প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে বেতন পায়, তাদের জন্য এই হিসাবটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। তারপরে কি আসছে, এই হিসেবে স্বল্প হারে, যেহেতু এই হিসেবে কি মানে চাহিদা মাত্রই বা যতবার খুশি টাকা উত্তোলন করা যায় না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ব্যাংকে সবসময় থাকে। তার ফলে কি হচ্ছে, সেই টাকা থেকে ব্যাংক অন্য কাউকে ঋণ হিসেবে প্রদান করতে পারছে এবং সেখান থেকে আয় করতে পারছে। এই জন্য কি হচ্ছে, সুদ পাচ্ছে। এটা কি সুদের হারটা কম, যেহেতু তোলা যায়, চাইলে মাসে কয়েকবার তোলা যায়, সেহেতু সুদ পাবে, কিন্তু কি সুদের পরিমাণটা কম হবে। তারপরে কি আসছে, স্থায়ী হিসাব। স্থায়ী হিসেবে কি বলেছে, একটা নির্দিষ্ট সময়ে তার মেয়াদের জন্য যে হিসাব খোলা হয়, সময়ে তার মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে থাকা লাগবে বা মেয়াদ থাকা লাগবে, যে মেয়াদ পর্যন্ত টাকাটা রাখতে হবে। টাকাটা রাখলে তখন সেটাকে আমরা কি বলবো, স্থায়ী হিসাব বলবো। এই স্থায়ী হিসাব ধরো 5 বছর 6 বছর 10 বছর যে কোনো একটা অ্যামাউন্ট বা সময় হতে পারে, এমনকি বছরে 1 বছরে 2-3 মাসের জন্য একটা স্থায়ী হিসাব খোলা যেতে পারে। এই স্থায়ী হিসাবের জন্য যেহেতু একটা নির্দিষ্ট সময় একটা বড় অঙ্কের টাকা ব্যাংকের কাছে রেখে দেওয়া হচ্ছে, তাই কি ব্যাংক সেই টাকাটা দীর্ঘ সময়ের জন্য অন্য কাউকে ঋণ প্রদান করতে পারবে। সেহেতু কি একটা ঋণ, যেহেতু এখান থেকে বেশি পরিমাণ ব্যাংকও আয় করতে পারছে, ব্যাংকেও একটু বেশি পরিমাণ ঋণের সুদ প্রদান করতে হবে, তাই কি এখানে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে মেয়াদ পূর্তির পূর্বে গ্রাহকগণ টাকা উত্তোলন করতে পারবেন, এটাও ইম্পর্টেন্ট। কারণ কি
একটা মেয়াদ দেওয়া আছে, যে এর আগে যদি টাকা উত্তোলন করতে চায় স্বাভাবিকভাবে সেই টাকা কি তার জন্য ব্যাংকের জন্য কি সেটা ক্ষতিকর, কারণ কি সে টাকা অন্য কোথাও ব্যাংক বিনিয়োগ করতে পারবে, সেই জন্যই তো সেই স্থায়ী হিসাবটা নিয়েছে এবং তার জন্যই উচ্চ হারে সুদ প্রদান করছে। এখন যে যদি কখনো মেয়াদ পূর্তির আগে তুলে ফেলে, কোনো বিশেষ প্রয়োজনে মানুষের তুলতে হতেই পারে, সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে মানুষ যদি তুলে ফেলে তখন কি করে, ব্যাংকার কি করে, সুদ পায় না, ব্যাংকের কাছ থেকে আর সুদ দেওয়া হয় না, ব্যাংক আর সুদ দেয় না তখন। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, স্কুল সঞ্চয় হিসাব। স্কুল সঞ্চয় হিসাব হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য এই হিসাব খোলা হয়ে থাকে। অর্থাৎ এই হিসাবের প্রেক্ষিতে স্কুল শিক্ষার্থীদের যাতে অল্প বয়স থেকে তাদের সঞ্চিত টাকা বা তাদের স্কুল কলেজের টিফিন বা যাতায়াতের টাকা থেকে বাঁচিয়ে সে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করতে পারে, সেই জন্য স্কুল কলেজ সঞ্চয় হিসাবটা ব্যাংকগুলো খুলে থাকে। তারপরে আসছে কি, তারপরে আমরা দেখতে পাচ্ছি বীমা সঞ্চয়ী হিসাব। এই হিসেবের মাধ্যমে সঞ্চয়ী হিসাব ও জীবন বীমার সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একই ঢিলে দুই পাখি বলতে পারো, একই সাথে সঞ্চয় হিসেবে সুবিধা পাচ্ছি, আবার জীবন বীমা অর্থাৎ জীবনে কোনো মানে দুর্ঘটনা ঘটলে সে বীমার কাছ থেকে বীমার অর্থ দাবি করতে পারবে। তবে এই হিসাবটা খোলার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীকে রাখতে হয়, জমা রাখতে হয়। মানে বিষয়টা হচ্ছে এমন, ধরো ব্যাংক বলে দিল যে আপনি অ্যাটলিস্ট সবসময় 5 লক্ষ টাকা নির্দিষ্ট অ্যামাউন্টে ব্যাংকে রাখবেন, এর অতিরিক্ত 5 লক্ষের বেশি যা টাকা আপনার থাকবে সেটা আপনি সঞ্চয় হিসেবের মতন মাসে সপ্তাহে 2 বার বা মাসে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট বার উত্তোলন করতে পারবেন, কিন্তু এই 5 লক্ষ টাকাটা আপনি উত্তোলন করতে পারবেন। এই 5 লক্ষ টাকা ব্যাংকে থেকে যাবে এবং এই টাকাতে যে সুদটা পাবে, এই যে জমাকৃত অর্থের উপর যে প্রাপ্ত সুদ হবে সেটা থেকে কি করা হবে, প্রিমিয়াম বাদ দেওয়া হবে। কারণ কি, আমরা কি জানি জীবন বীমার ক্ষেত্রে একটা প্রিমিয়াম থাকে, এই প্রিমিয়ামটা কি হয়, যা বীমা সঞ্চয়ী হিসেবে জমাকৃত অর্থের উপর যে সুদটা পাচ্ছে সেই সুদ থেকে প্রিমিয়ামটা দেওয়া হয়, বাকি প্রিমিয়ামের যে সুদটা থাকে সেটা অবশ্যই ব্যাংকের গ্রাহকদের ফেরত দেওয়া হয়। এবং এর ফলে কি, যেহেতু প্রিমিয়াম দিচ্ছে সেহেতু কি হচ্ছে, একটা মোটা অঙ্কের বীমা ব্যাংকের গ্রাহকের নামে খুলে ফেলা হচ্ছে, ফলে ব্যাংকের গ্রাহক একই সাথে সঞ্চয় হিসাব একই সাথে বীমার সুবিধা ভোগ করছে। তারপরে কি আসছে, বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জাতীয় হিসাব খুলে থাকে। অর্থাৎ কোন মানুষ, ধরো আমাদের দেশে না, ধরো শ্রীলঙ্কার মানুষ আমাদের দেশে কাজ করছে, কিংবা আমাদের দেশের বসবাসরত অবস্থায় অনেক সময় দেখো ফ্রিল্যান্সিং করে কিংবা ধরো আউটসোর্সিং এর কাজ করে যারা, তারা কি করে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাদের যে বৈদেশিক মুদ্রা সেটার জন্য স্থায়ী হিসাব খোলা হয়। এই হিসাবটা হচ্ছে তাদের জন্য, তারা যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের জন্য এই হিসাবটা খোলা হয়ে থাকে। তারপরে কি বলছে, ডিপোজিট পেনশন স্কিম। এটা হচ্ছে এমন এক ধরনের হিসাব যে হিসেবে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। অর্থাৎ ধরো প্রতি মাসে 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা এরকম অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে প্রতি মাসে ধরো 10 তারিখের মধ্যে প্রতি মাসে টাকা জমা দিতে হয়। এই টাকার বিনিময়ে সে ডিপিএস পেনশন স্কিমের জন্য, ডিপোজিট পেনশন স্কিমের জন্য, সহজে আমরা ডিপিএস বলি, এর জন্য যে ডিপিএস জমা দিচ্ছে সে চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারে না। একটা নির্দিষ্ট দীর্ঘ মেয়াদে, একটা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে এককালীন ভিত্তিতে সুদ আসল সহ সকল টাকা ফেরত পায়। অর্থাৎ একটা নির্দিষ্ট, ধরো এই 2000 টাকা 5 বছরের জন্য প্রতি মাসে 2000 টাকা 5 বছরের জন্য জমা রাখছে। এই যে প্রতি মাসে 2000 টাকা করে জমা রাখতে 5 বছর পর সে যে 2000 টাকা করে জমা রেখেছে এবং যে এই জমাকৃত টাকার উপর যে সুদ দেওয়া হয়েছে, সেই সুদ দেওয়ার টাকাটা একসাথে ব্যাংক কি করবে, তার গ্রাহককে ফেরত দিয়ে দিবে। এটাই হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব। মূলত এই ডিপোজিট পেনশন স্কিম হিসাবটা খোলা হয় যারা গরিব মানুষ, যাদের সঞ্চয়ের পরিমাণ কম,
অল্প টাকা সঞ্চয় করতে পারে, তারা যেন প্রতিদিন নিয়মিত বেসিসে প্রতি মাসে সঞ্চয় করতে পারে, তাদেরকে সঞ্চয়ের আগ্রহ বাড়ানোর জন্য এই ডিপোজিট পেনশন স্কিমটা খোলা হয়ে থাকে। কিংবা ভবিষ্যতে ধরো একটা বড় অঙ্কের কিছু ক্রয় করতে চায় কেউ, সেক্ষেত্রেও সে ডিপোজিট পেনশন স্কিম ব্যবহার করতে পারে বর্তমানে অল্প অল্প টাকা করে জমিয়ে। তারপরে কি বলেছে, ঋণ আমানত সৃষ্টি করা। ঋণ আমানত আমরা আগেও বলেছি, ঋণ আমানত হচ্ছে এমন ধরনের হিসাব যেখানে কি ঋণ গ্রহীতাকে ঋণের গ্রহণ করলেও ব্যাংক নগদ অর্থ প্রদান করে না, নগদ অর্থ ঋণ প্রদান করে না। নগদ অর্থে ঋণ প্রদান না করার ফলে গ্রাহককে কি বলে, একটা হিসেবে টাকা স্থানান্তর করে। অর্থাৎ ব্যাংকের যখন ঋণ প্রদান করে কাউকে, তার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়, তার অ্যাকাউন্টে তার যে ঋণের টাকা সেটা কি ট্রান্সফার করা হয় এবং বা স্থানান্তর করা হয়, এবং ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী সেটা সেই চেক কেটে সেখান থেকে তার প্রয়োজন অনুসারে টাকা গ্রহণ করতে পারে। অর্থাৎ সে যেহেতু স্বাভাবিকভাবে পুরো টাকাটা একেবারে তুলবে না, ঋণের পুরো টাকা, অর্থাৎ কিছু টাকা ব্যাংকে থেকে যাবে, এই আমানতটাও ব্যাংক অন্যান্য কাজে ব্যবহার করতে পারে। ফলে কি হচ্ছে, ঋণ আমানতের সৃষ্টি হচ্ছে। তারপরে কি বলেছে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিন্তু নিয়মিত বিদেশে ভ্রমণ করে এমন কারোর জন্য এই বিদেশি মানে এই হিসাবটা খোলা হয়। কারণ কি, আমাদের দেশ থেকে অন্য দেশে যদি কেউ যেতে চায়, তাকে কি একটা নির্দিষ্ট পরিমাণে ডলার বা কারেন্সি ট্রান্সফার করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট অ্যামাউন্টে সে কারেন্সি তার সঙ্গে নিয়ে বাইরের দেশে যেতে পারে। কিন্তু যারা নিয়মিত বেসিসে যাতায়াত করে, তার কি এই অ্যামাউন্টটা দেখা যায় যে যথেষ্ট হয় না, তার আরো বেশি টাকার প্রয়োজন হয়। তার জন্য এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটটা খোলা হয়, যাতে সে বিদেশি টাকায় নিজে সঞ্চয় করতে পারে বা ব্যাংক হিসেবে রাখতে পারে।